প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নে আমরা তোমাদের ক্লাস নিতে পারছি এবং তোমরাও ঘরে বসে নিরাপদ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। সব সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টেলিফোনে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এটা আমাদের জন্য বড় পাওনা। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। আমি তোমাদের আজকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এসএসসি সেকেন্ড ইয়ার দ্বিতীয় পত্রের তোমাদের ক্লাস নিব। তোমরা জানো যে এই সিলেবাসটা হচ্ছে ভারত উপমহাদেশ ও বাংলাদেশ 712 থেকে 1971। আমি কুলসুম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, সদরঘাট, চট্টগ্রাম। তাহলে আমি আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি। সুলতান আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান। ইনি 1296 থেকে 1316 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাহলে সুলতান আলাউদ্দিন খলজি কে ছিলেন? আলাউদ্দিন খলজি একজন অপরাজেয় যোদ্ধা, সুদক্ষ সমরকুশলী এবং দূরদর্শী রাজনীতিবিদ। ইনি 1296 খ্রিস্টাব্দে তার চাচা অর্থাৎ জালালউদ্দিন খলজির মৃত্যুর পর 1296 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসন আরোহণ করেন। কোনো ঐতিহাসিকরা বলছেন যে তার চাচা পিতৃব্য আলাউদ্দিন খলজি উচ্চাকাঙ্ক্ষী, বিবেক বর্জিত আলাউদ্দিন পিতৃব্য ও শ্বশুর জালালউদ্দিন খলজিকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসন আরোহণ করেন। তাহলে আমরা দেখছি যে আলাউদ্দিন খলজি যখন তার শ্বশুর পিতৃব্য চাচাকে জালালউদ্দিন খলজিকে মেরে হত্যা করে যখন সিংহাসন আরোহণ করলেন, স্বভাবত তখন এই তার রাজ্যে বিভিন্ন বিদ্রোহ, বিশৃঙ্খলা, সমস্যার তিনি সম্মুখীন হলেন। বিশেষ করে তাহলে রাজনৈতিক অসন্তোষ, দরবার ষড়যন্ত্র, এরেমের দূরদর্শী মোগল আক্রমণ এবং নব মুসলিমদের বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলার তিনি সম্মুখীন হলেন আলাউদ্দিন খলজি। এই সমস্ত বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করার পরে তিনি তিনি কি করলেন? রাজ্য বিস্তারে মনোনিবেশ করলেন। তাহলে আমরা জানছি যে অভ্যন্তরীণ অসন্তোষ, গোলযোগ, ষড়যন্ত্র, বহিঃপ্রকাশ, মোগল আক্রমণ প্রতিহত করে আলাউদ্দিন খলজি কি করলেন? আমরা জানি যে তিনি একজন সুদক্ষ যোদ্ধা ছিলেন, তাই তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করে আমরা দেখছি যে তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারত জয় করেছিলেন। তাহলে উত্তর আর দক্ষিণ ভারত জয়ের মূলে যাদের অক্লান্ত পরিশ্রমে তিনি উত্তর ও দক্ষিণ ভারত জয় করেছিলেন তারা হচ্ছেন রণনৈপুণ্য যোদ্ধা ও তারা ছিলেন সুদক্ষ ও রণনৈপুণ্য যোদ্ধা। কে ছিলেন? উলুগ খান, জাফর খান, নসরত খান, আলোক খান ও ভারতবর্ষ জয় করেছিলেন মালিক কাফুর। আমরা
যে মালিক কাফুর উত্তর ভারত জয় করেছিলেন। তাহলে এই মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন যখন উলুগ খান এই মালিক কাফুরকে 1000 দিনার দিয়ে ক্রয় করে তিনি 1000 দিনার দিয়ে ক্রয় করে তিনি গুজরাটে নিয়ে আসেন। গুজরাটে নিয়ে আসেন এবং এই মালিক কাফুরের যোগ্যতা বুদ্ধিমত্তা দেখে আলাউদ্দিন খলজি তাকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং তাকে প্রধানমন্ত্রীর পদও অলঙ্কৃত করেছিলেন। ইনি জাতিতে ছিলেন একজন খোজা হিন্দু। তাহলে মালিক কাফুর যোগ্যতা বুদ্ধিমত্তা দেখে আলাউদ্দিন খলজি তাকে প্রধানমন্ত্রী পদ দিয়েছিলেন এবং সেনাবাহিনী ও সেনাপতিও ছিলেন তিনি। যা হোক, তাহলে আমরা আলাউদ্দিন খলজি উত্তর ভারতে কি কি অঞ্চল জয় করেছিলেন? গুজরাট, রণতম্বর, চিতোর, উজনি, মান্ডো, মালব বিভিন্ন অঞ্চল জয় করেছিলেন। কাদের মাধ্যমে? তার বিখ্যাত সেনাপতি ছিলেন উলুগ খান, জাফর খান, নসরত খান, আলব খান ইত্যাদি সেনাপতিদের মাধ্যমে তার রাজ্য সীমানা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল পর্যন্ত তিনি জয় করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলাউদ্দিন খলজির একটা রাজ্য সাম্রাজ্যের একটা ম্যাপ তোমাদের দেওয়া হয়েছে, তোমরা এটা দেখতে পারো। এরপরে দক্ষিণ ভারতের মালিক কাফুর দক্ষিণ ভারতে তার রাজ্য বিস্তার করেন। দেবগিরি, দ্বারসমুদ্র, মাদুরা, বরঙ্গল, কাঞ্চি বিভিন্ন অঞ্চল তিনি জয় করেছিলেন। অর্থাৎ এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত, আরব সাগর, বঙ্গোপসাগর, বিভিন্ন এই সমস্ত ব্রহ্মপুত্র নদ, সিন্ধু নদ, বিভিন্ন অঞ্চলে তার রাজ্যকে তিনি বিস্তার করেছিলেন। মুসলমান সাম্রাজ্যকে তিনি বিভিন্ন অঞ্চলে জয়ের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তাই ঐতিহাসিকরা বলছেন তার রাজত্বকালে সর্বপ্রথম অর্ধ চন্দ্রখচিত পতাকা কুমারিকা অন্তরীপ হতে এক সমুদ্র হতে অন্য সমুদ্র পর্যন্ত আধিপত্য বিস্তার করেছিল। তাহলে আমরা দেখলাম যে সুদক্ষ যোদ্ধা, রণনপুর যোদ্ধা ও বিজেতা আলাউদ্দিন খলজি তার রাজ্য উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত তার সাম্রাজ্যকে তিনি বিস্তার করেছিলেন। মুসলিম শাসনকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি নিজেও একজন দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন। আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হয়েছিলেন। তাহলে আমরা এখন চলে যাব আলাউদ্দিন খলজির শাসন সংস্কারে। শাসক হিসাবে তিনি কেমন ছিলেন? বিজেতা হিসেবে তার কৃতিত্ব আমরা দেখলাম। এরপরে শাসক হিসাবে শুধু সাম্রাজ্য স্থাপন করে আলাউদ্দিন খলজি ক্ষান্ত হননি, তিনি সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য বহুবিধ শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেন। তিনি রাজনীতি হতে ধর্মকে বাদ দিয়ে পৃথক করে তিনি আলেম উলেমাদের ক্ষমতা খর্ব করেছিলেন। তিনি আমির উমরাওদের দমন করে রাষ্ট্র শক্তিশালী করেছিলেন। তাহলে হিন্দু চৌধুরী মুকদ্দমাকে তিনি শক্তিহীন করেছিলেন। স্থায়ী সৈন্য বাহিনী গঠন করেছিলেন। সাম্রাজ্যে তার সমাজে দেখা গেল যে মদ্যপান, জুয়া খেলা, অন ইসলামিক কাজ কারবার চলছিল। এগুলো তিনি দৃঢ় হস্তে দমন করেন, বন্ধ করেন। অভিজাত শ্রেণীর অতিরিক্ত সম্পদ, যারা অভিজাত শ্রেণী ছিল, যারা জায়গিরিদার ছিল, তাদের অতিরিক্ত সম্পদ ছিল। জায়গিরিদারদের অনেক সময় কর আদায় তো করতো না, বরঞ্চ সেই সম্পদে সেই মালিক হয়ে গেছিল। তাহলে অভিজাত শ্রেণীর অতিরিক্ত সম্পদ, প্রভাব, প্রতিপত্তি তিনি বাজেয়াপ্ত করেন।
রাজ্যের সুখ শান্তি নিরাপত্তা চিন্তা করে তিনি গুপ্তচর বাহিনী ও গোয়েন্দা বাহিনী বা গুপ্তচর বাহিনী গঠন করেন। এই গুপ্তচর বাহিনীরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কোনো দুর্নীতি হচ্ছে কিনা, চুরি ডাকাতি হচ্ছে কিনা গোপনে এরা তদারক করত। তাহলে আলাউদ্দিন খলজি গুপ্তচর বাহিনী গঠন করেন এবং এই গুপ্তচর বাহিনী গঠন ছাড়াও রাজ্যের আরও একদল সুদক্ষ কর্মচারীও নিয়োগ করেছিলেন। শাসন ব্যবস্থা তদারকি করা, রাজস্ব ব্যবস্থা করার জন্য তিনি একদল সুদক্ষ কর্মকর্তাও নিয়োগ করেছিলেন। আমরা একদল কর্মকর্তা, তাদের উপাধি ছিল শাহির ই মন্ডি নামক একদল কর্মচারী তিনি নিয়োগ করেছিলেন। তাহলে গোয়েন্দা বিভাগ, গুপ্তচর বাহিনী গঠন করেন। শাসন ব্যবস্থা, জনসাধারণের সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রণয়ন করার জন্য তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তিনি রাজস্ব ব্যবস্থারও সংস্কার করেছিলেন। মুসলিম জায়গিরদারদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের উপর আবার এই জায়গিরদের যারা ভূমি দখল করে আছে তাদের উপর কর ধার্য করা হয়েছিল। ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করণ করেছিল, অর্থাৎ যে সমস্ত সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি, যারা এই ওয়াকফ সম্পত্তি যারা চাষাবাদ করবে, দেখাশোনা করবে, সেই সম্পদের সব রাষ্ট্রীয় কোষাগারে এনে জমা দিতে হবে। তাহলে ওয়াকফ সম্পত্তিটা এখন রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রের অধীনে চলে আসে, সরকারি সম্পত্তিতে তিনি পরিণত করেন। অভিজাত শ্রেণীর যে সমস্ত জমি ভোগ দখল করত, সেই জমির উপর ভূমি রাজস্ব ধার্য করা হয়। তাছাড়াও ভিটা কর, আমদানি রপ্তানি কর, শুল্ক, তিনি বিভিন্ন ইসের উপর তিনি শুল্ক ধার্য করেছিলেন। কেন? রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ করার জন্য, সৈন্যবাহিনীকে পোষণ করার জন্য, জনগণের সুবিধার জন্য তিনি এই সমস্ত কর ধার্য করেছিলেন। তিনি হিন্দুদের জন্য আবার জিজিয়া করও চালু করেছিলেন, জানমাল নিরাপত্তা করও চালু করেছিলেন। হিন্দু জমিদারদের উপর জানমাল নিরাপত্তা করও তিনি চালু করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে সমগ্র সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নির্ধারণ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিয়ন্ত্রণ, প্রজাগণের শাসক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ঐতিহাসিক শর্মা বলছেন যে অপরাধীদের শাস্তি বিধানের কঠোর ব্যবস্থা, অর্থাৎ তার এই শাসন ব্যবস্থা, তার এই যিনি শাসন ব্যবস্থা প্রণয়ন, এই শাসন ব্যবস্থা, এই শর্ত যারা না মানত, যেমন কেউ যদি চুরি ডাকাতি করত, সংগঠিত করত, তাহলে সেই চুরি ডাকাতিও বন্ধ হয়ে গেছিল। তিনি কঠোর শাস্তির বিধান করেছিলেন, যে ধরনের অন্যায় করবে তাকে সেই ধরনের শাস্তির ব্যবস্থা তিনি করেছিলেন। এতে করে চুরি ডাকাতিও সংগঠিত হতো না। পথিকগণ রাস্তার পাশে তার ধন সম্পদ, তার টাকা পয়সা নিয়ে ঘুমায় থাকতে পারত। ব্যবসা বাণিজ্য যারা করত, তাদের শস্য, তারা পণ্য নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারত। তাহলে আলাউদ্দিন খলজির এই শাসন ব্যবস্থার তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন। যেমন আমরা বলবো যে গিয়াসউদ্দিন বলবান তার শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আলাউদ্দিন খলজি ও বলবানের মতনই তার শাসন ব্যবস্থা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন এবং মুসলিম শাসকগণ তার শাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। যা হোক, তাহলে আমরা দেখলাম যে শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, এরপরে আছে যে অর্থনৈতিক সংস্কার বা সামরিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার বা সামরিক সংস্কার, আলাউদ্দিন খলজির
অর্থনৈতিক সংস্কার আমরা দেখলাম অর্থনৈতিক সংস্কার কেন আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নির্ধারণ করেছিলেন। আমরা জানি যে তিনি দ্রব্যমূল্যের চাহিদা অনুযায়ী তারই দ্রব্যমূল্যের সরবরাহ নিশ্চিত করেছিলেন। কেন, কি কারণে তিনি এই আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন, কি কারণে করেছিলেন? আমরা জানি যে আলাউদ্দিন খলজি প্রাকৃতিক দুর্যোগ, অন্যান্য কারণে ঘাটতি পূরণের জন্য দিল্লির উপকণ্ঠে বিভিন্ন স্থানে তিনি শস্য ভাণ্ডার তৈরি করেছিলেন, শস্য ভাণ্ডার গড়ে তোলেন। তিনি শস্য ভাণ্ডার করেছে, চাষিদেরকে ফসল দ্বারা রাজকীয় শস্যাগারে জমা দেওয়ার নির্দেশ করেছিলেন। তারপরে সুলতান দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করেছিলেন। খাদ্যদ্রব্য সরবরাহের জন্য পরিবহনের ব্যবস্থা করেছিলেন। সুলতান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ, রেশনিং ব্যবস্থার প্রথা চালু করেছিলেন। কেন করেছিলেন যে সমগ্র সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নির্ধারণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য। এবং আমরা জানি যে তার অধীনে একজন বিরাট সৈন্যবাহিনী ছিল। এই সৈন্যবাহিনীদের বেতন, তারপরে সৈন্যবাহিনীদের বেতন দেওয়ার জন্য, তারপরে অন্যান্য জনগণের সুখ শান্তির জন্য যারা এই দ্রব্যমূল্য নির্ধারণ হইতে পারে জিনিসপত্রের দাম তিনি বেঁধে দিয়েছিলেন। আর্থিক স্থিতিশীলতার জন্য, জনগণের সুবিধার জন্য, তারপরে স্বল্প বেতনে সৈন্যবাহিনী পোষণের জন্য। তারপর আমরা জানি যে দাক্ষিণাত্য বিজয়, মুসলমানরা দাক্ষিণাত্য বিজয় করেছিল। এই জায়গাতে অনেক স্বর্ণ, অনেক সম্পদ তারা দিল্লিতে নিয়ে আসেন। এতে করে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের মুদ্রার জিনিসপত্রের দাম বেড়ে গেছিল, জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং মুদ্রার দাম কমে যায়। অর্থাৎ মুদ্রাস্ফীতির জন্যও তিনি মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবস্থা চালু করেছিলেন। খাদ্যদ্রব্যের মূল্য তিনি বেঁধে দিয়েছিলেন, সরবরাহ ব্যবস্থা করেছিলেন, শস্য ভাণ্ডার তৈরি করেছিলেন, রেশনিং প্রথা চালু করেছিলেন এবং এই বাজার তদারকি করার জন্য পরিদর্শক এবং গোয়েন্দা বাহিনী নিয়োগ করেছিলেন। আমরা যেমন যে শাহিনী মন্ডি নামে একদল কর্মচারী তিনি বাজার তদারকির জন্য একদম কর্মচারী নিয়োগ করেছিলেন। তাহলে আমরা দেখছি যে জনগণের সুখ সুবিধার জন্য, জনগণ যাতে খেয়ে পরে বাঁচতে পারে এবং বিরাট সৈন্যবাহিনী তারাও যাতে ঠিক সঠিক মূল্য জিনিসপত্র কিনতে পারে, এই জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি ও দ্রব্যমূল্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। আমরা জানি যে আমরা দেখব যে গম প্রতি মন ছিল 7.5 জিতল, 1 জিতল অর্থাৎ 36 পয়সা বাংলাদেশের। বার্লি প্রতি মন 4 জিতল, ধান 5 জিতল, ডাল 5 জিতল, চিনি প্রতি সের 1.13 জিতল, তেল 3 সের 1 জিতল। এইভাবে সব দ্রব্যমূল্যের একটা নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছিল। তারপরে শাড়ি, কাপড়ের মূল্যও বেঁধে দেওয়া হয়েছিল। কাপড় যেমন সিল্ক শাড়ি 14 টঙ্কা, পশম মিশ্রিত অর্ধ সিল্ক 3 টঙ্কা, রঙের সিল্ক, বিভিন্ন রঙের সিল্ক 6 টঙ্কা। এইভাবে সমস্ত জিনিসের দাম আলাউদ্দিন খলজি সমস্ত জিনিসের দাম বেঁধে দিয়েছিলেন। পশুর উপরও পশু পাখির উপরও দাম বেঁধে দেওয়া হয়েছিল। যেমন আমরা দেখলাম প্রথম শ্রেণীর ঘোড়া 100 থেকে 120, দ্বিতীয় শ্রেণীর ঘোড়া
80 থেকে 90, তৃতীয় শ্রেণীর গুড়া 65 থেকে 70। তাহলে মধ্যযুগীয় অন্যান্য দ্রব্যদের মতন নারী পুরুষের দাসদাসী হিসেবে দাসদাসীও বাজারে বিক্রি হতো, সেগুলোকেও দাম তিনি বেঁধে দিয়েছিলেন। তাহলে বিধানকালে গৃহীত ব্যবস্থা, রাজকীয় শস্যাগার, মজুদ নিরোধ ব্যবস্থা, মুনাফা বিরোধ ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা, আমরা ফলাফলে এসে দেখলি যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে সুলতান এক বিশাল সৈন্যবাহিনী পোষণ করতে থাকতো এবং সৈন্যবাহিনী মোগল আক্রমণ করে বিদ্রোহ দমন করে রাজ্যসীমা অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ এই সংস্কারকে যথেষ্ট সফলতা অর্জন করেছিল। আলাউদ্দিন খলজি সময় এর ভূয়সী প্রশংসা করেছিল। বাজারের মূল্য কম স্থিতিশীল হওয়ার ফলে দিল্লির জনগণ সুবিধা পায়, ব্যবসা বাণিজ্য যারা করতো তারাও সুবিধা পেয়েছিল। কিছু কিছু ঐতিহাসিকরা বলছেন এর কুফলও আছে, যেমন চাষিরা তাদের খাদ্যশস্য মজুত করতে পারতো না, মানে 10 মণের উপরে হলেই সেই রাষ্ট্রীয় কোষাগারে তাকে একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করতে হতো। অর্থাৎ সরকারের অধীনে রাষ্ট্রীয় যে কোষাগার ছিল, সেই কোষাগারে সরকার তাদের একটা নির্দিষ্ট মূল্য দিয়ে বিক্রি করতো। অর্থাৎ তাহলে যখন জিনিসের দাম বাড়তো, ধানের দাম বাড়ছে, তখন চাষি আর সেটা বিক্রি করতে পারতো না। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তাই, একজন ব্যবসায়িক সে যে বিক্রেতা, সেও কিন্তু কোনো জিনিস মজুত রেখে পরে দাম বেড়ে বিক্রি করতে পারতো না, কারণ দামের তো একটা নির্দিষ্টই ছিল। তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু দেখতে ব্যবসা বাণিজ্য যারা করতো এবং চাষিরা কিছু কিছু ক্ষেত্রে তারা বেশি লাভবান হতে পারে নাই। তারা তবুও সামগ্রিক বিচারে আমরা দেখব যে আলাউদ্দিন খলজির এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিটা পরবর্তী পর্যায়ে শেরশাহ এবং সম্রাট আকবরও এর ভূয়সী প্রশংসা করেছেন, এর সংস্কারের অনেকটাই নিয়েছেন। তাছাড়াও ইংরেজরাও এই সংস্কারকে, এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিকে ভূয়সী প্রশংসা করেছেন এবং তারাও আলাউদ্দিন খলজির এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি, আলাউদ্দিন শাসন ব্যবস্থাকে ভূয়সী প্রশংসা করেছেন এবং তারাও এটা কিছু কিছু অংশ তাদের শাসন ব্যবস্থায় কাজে খাটিয়েছেন। তাহলে আমরা আলাউদ্দিন খলজি সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রসাদ, ধর্ম নির্যাতন সরবরাহ নিশ্চিত প্রজা শাসক হিসাবে খ্যাতি অর্জন করেছেন সত্যি, কিন্তু তিনি শিক্ষা সংস্কৃতির একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি একজন শিল্প সাহিত্যের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। আমরা জানি যে তার দরবারে প্রায় 46 জন কবি, সাহিত্যিক, ঐতিহাসিক তার দরবারকে অলঙ্কিত করেছিলেন। যেমন ভারতের তোতা পাখি নামে খ্যাত আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হতো। আমির খসরু ভারতের সাদি নামে অভিহিত। আমির হাসান ছাড়াও আরও 46 জন কবি, সাহিত্যিক, বিখ্যাত ঐতিহাসিক আরব আসান্না, শেখ নিজামুদ্দিন আউলিয়া, মুগিসউদ্দিন, বিভিন্ন সুফি সাধকগণ তার পৃষ্ঠপোষকতায় লাভ করেছেন। স্থাপত্য বিদ্যায়ও আলাউদ্দিন খলজি একজন বড় অনুরাগী ছিলেন। স্থাপত্য শিল্পে আলাউদ্দিন খলজি বহু মসজিদ, সরাইখানা, বাঁধ, দুর্গ ও মিনার প্রভৃতি নির্মাণ করেছিলেন। বিখ্যাত আলাই দুর্গ তিনি নির্মাণ করেছিলেন। আমরা জানি যে তিনি কুতুবউদ্দিন আইবেকের কুতুব মিনারের অনুকরণে দিল্লিতে আলাই মন্দির তৈরি করেছিলেন। তাহলে আমরা দেখছি যে শিক্ষা দীক্ষা স্থাপত্যের দিকে আলাউদ্দিনের শাসন আমল ছিল সংস্কৃতির পরিপূরক অর্জিত হয়, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান স্থাপত্য শিল্পে তিনি ঐতিহাসিকরা তার ভূয়সী প্রশংসা করেছেন।
তাই আমরা বলবো যে সর্বশ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন সুদক্ষ সাম্রাজ্যবাদী বলিষ্ঠ একনায়কতন্ত্র, শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তনকারী, অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দমন, মোগল বহিঃশত্রুর আক্রমণও তিনি দমন করেছিলেন। যেমন অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করেছিলেন, তেমন মোগল আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছিলেন। অনেকগুলো বিষয়ে মৌলিক উদ্ভাবনকারী হিসেবে তিনি ছিলেন শেরশাহ, এমনকি মোগল সম্রাট আকবরেরও অগ্রদূত। ডক্টর এস.কে. রায় বলেন, প্রকৃতপক্ষে ভারতীয় উপমহাদেশে তার হাতেই মুসলিম সাম্রাজ্য ও মুসলিম প্রশাসন ব্যবস্থার সূত্রপাত হয়। মুসলিম সাম্রাজ্য ও প্রশাসন ব্যবস্থার সূত্রপাত হয় কার হাতে? আলাউদ্দিন খলজির হাতে। আমরা জানি প্রাক মুঘল যুগের সর্বশ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি সুদক্ষ, সমরকুশলী, দূরদর্শী রাজনীতিবিদ, সুযোগ্য শাসক, বহুমুখী প্রতিভার অধিকারী, অনন্য কৃতিত্বের জন্য ভারত উপমহাদেশের ইতিহাসে এক অক্ষয় স্থান অধিকার করে রয়েছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের আলাউদ্দিন খলজির যে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিটা পড়ালাম, এই আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কারণ ফলাফল। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়ে নেবে। তাহলে আমরা আগামী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সম্রাট সর্বশ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজির এটা দেখলাম যে প্রকৃতপক্ষে ভারত উপমহাদেশে তার হাতেই মুসলিম সাম্রাজ্য ও মুসলিম প্রশাসন ব্যবস্থার সূত্রপাত ঘটে। যে প্রশাসন ব্যবস্থা আমরা দেখছি শেরশাহ এবং মুঘল সম্রাট আকবর এর অগ্রদূত ছিলেন। ঐতিহাসিকরা আলাউদ্দিন খলজির ভূয়সী প্রশংসাও করেছেন।